শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি শায়লা রহমানিমা। শুরুতেই শিরোনাম। দিনাজপুরে 4 জনকে পুশিন বিএসএফের, রৌমারীর শূন্যরেখা থেকে উধাও 2 নওগাঁ। নওগাঁ সীমান্তে 9 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিরোধ। ইকোনমিক ফোরামে জলবায়ু রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী। চীনের ডালিয়ান থেকে রওনা হয়েছেন বেইজিংয়ে। রাজধানীর হাসপাতালে অক্সিজেন লিকেজে শিশু মৃত্যুর অভিযোগ। সাইপ্রাসে মাটিতে পুঁতে রাখা বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। মেট্রো রেলে মোবাইল চুরির হিড়িক, ধরা পড়েছে 70 জন। সিসিটিভির ফুটেজ দিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ নিচ্ছে না থানা। উজানের ঝড়ে ব্রহ্মপুত্র সহ পানি বাড়ছে কয়েকটি নদ নদীর, ডুবছে নিচু এলাকা। সংস্কারের অভাবে ঝুঁকিতে নীলফামারীর তিস্তা নদী রক্ষা বাঁধ। ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড সহ 7 দাবিতে গ্রাহক ফোরামের আলটিমেটাম। রাজধানীতে মহাসমাবেশের হুঁশিয়ারি। এবং নকআউটে যেতে কাল ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি ব্রাজিল, ফিরছেন নেইমার। টানা 6 বিশ্বকাপে গোলের রেকর্ড রোনালদোর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুশিন পুশব্যাক ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে আতঙ্ক, উত্তেজনা। দিনের পর দিন শূন্যরেখায় নানা বয়সীদের জড়ো করছে বিএসএফ। ভোরে বা রাতের আধারেও চলে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা। নওগাঁ সীমান্তে নতুন করে পুশিন চেষ্টার মধ্যে দিনাজপুরে 4 জনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা 2 যুবকের নিখোঁজের অভিযোগ উঠেছে। নওগাঁর সাপাহারের পাতারি সীমান্তের শূন্যরেখা। খোলা আকাশের নিচে নারী ও শিশুসহ পরিবারের 9 সদস্যের অবস্থান। দিনের আলো ফুটতে না ফুটতেই কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তা প্রতিহত হওয়ায় শূন্যরেখাতেই আটকে আছে তাদের জীবন। আজকে আনুমানিক ভোর 3টার দিকে ভারত তাদের দেশ থেকে আমাদের বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে। আনুমানিক 9 জন হবে মোটামুটি। ভারতের এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে খুব জঘন্য লাগে। আমরা জনগণ, আমাদের এই দুঃখ কষ্ট ছাড়া আর কে বুঝবে? সরকার যদি না বুঝে এটা কোন কারণে ভারত এই কাজটা করে। এ অবস্থায় সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থানে বিজিবি, নজর রাখছেন স্থানীয়রাও। এই উত্তেজনার মধ্যেই দিনাজপুরের শঙ্করপুর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের তথ্য মিলেছে। তবে বিজিবি একে বলছে অবৈধ অনুপ্রবেশ। সকালে তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে আটক করে নেওয়া হয় শঙ্করপুর ইউনিয়নে। পরে বিজিবির সদস্যরা জানান, পরিচয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আনসার সদস্য যখন জানতে পারে সকালে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানায়। বিজিবির সঙ্গে সঙ্গে ওখানে যেয়ে তাদেরকে ওখানে পায়। কারণ মহিলা আছে একজন, 3জন পুরুষ। এরা হয়তো বলতে চাচ্ছে না, এটাই মানে স্বাভাবিক যে ওরা হয়তো বলতে চাচ্ছে না যে তাদের নিরাপত্তার জন্য হয়তো তাদেরকে আমরা আবার পাঠিয়ে দিব অথবা আমরা তাদেরকে একসেপ্ট করবো কিনা এই জন্য। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 10 দিন ধরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন 5 তরুণ। তাদের মধ্যে 2 জনের নিখোঁজের খবর মিলেছে। তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছে না বিজিবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মীদের সঙ্গে। নওগাঁয় রয়েছেন সহকর্মী তৌহিদ ইসলাম এবং দিনাজপুরে রয়েছেন মোস্তাফিজুর রহমান। শুরুতে যাচ্ছি নওগাঁয় তৌহিদের কাছে। তৌহিদ, আমাদেরকে জানাবেন নওগাঁর শূন্য রেখায় কতজনকে জড়ো করে রেখেছে বিএসএফ এবং পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা আপনি কেমন দেখছেন? এই যে লোম্যান্স ল্যান্ডের যে সীমান্ত রেখা, সেখানে আসলে বসিয়ে রাখা হয়েছে। তারা সকাল থেকেই এই রোদ মাথায় নিয়ে শূন্য রেখায় তাদের অবস্থান আমরা দেখছি। এখন এখানে আসার পরে আমরা দেখছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে তারাও তাদের টহল জোরদার রেখেছেন। একই সঙ্গে বাংলা বর্ডার
পক্ষ থেকে আসলে বিজিবি সদস্যরাও তারাও সীমান্তের এই পাশে তারা অবস্থান নিয়েছে এবং বিজিবির পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত জানানো হয়েছে যে এই পুশিনের যে ঘটনায় যে 9 জনকে আসলে পাঠানো হয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই মুহূর্তে তারা শূন্যরেখায় অবস্থান করছে। একটু আগে আসলে ছোটোখাটো একটি পতাকা বৈঠক বলা চলে দুই দেশের বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে কথাও হয়েছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, যদিও এটি আসলে বিজেপির পক্ষ থেকে আসলে কড়া জবাব দেওয়া হয়েছে। তারা আসলে কোনোভাবেই এই পুশিনের ঘটনায় যে 9 জনকে এখানে রাখা হয়েছে তাদেরকে আসলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না, এমনকি কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিজেপির সঙ্গে সঙ্গে এখানে আমরা গ্রামবাসীও দেখছি, তারাও আসলে এখানে বেশ শক্ত অবস্থানে রয়েছে। কোনোভাবেই আসলে এই পুশিন এমনটি কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিজেপির সঙ্গে সঙ্গে এখানে আমরা গ্রামবাসীও দেখছি তারাও শক্ত অবস্থানে রয়েছে। কোনোভাবেই আসলে এই পুশিনের মতো ঘটনা বা অনুপ্রবেশ যাই বলেন সেটি আসলে গ্রামবাসীও তারাও চান যে এটি আসলে না হয়। তো এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে। তবে এদের আসলে এই যে 9 জনকে আসলে এখানে এখন পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় তাদেরকে রাখা হয়েছে তাদের আসলে কি হবে, তাদেরকে আবার ভারত নিয়ে যাবে কিনা বা বাংলাদেশের কোথাও পাঠানো হবে কিনা বা তাদের ঠিকানা কি, এটি আসলে এখন পর্যন্ত আমরা কিছুই নিশ্চিত হতে পারিনি। তবে কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই পতাকা বৈঠক যদি হয় এবং তার পরবর্তীতে আসলে বিজিবি বিএসএফের কি সিদ্ধান্ত আসে এই 9 জনের বিষয়ে সেটি আসলে পরবর্তীতে জানা যাবে। আপাতত এই রোদ মাথায় নিয়ে তারা এই শূন্যরেখায় বসে আছে। তবে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এখানে 3 জন শিশু রয়েছে। এটি আসলে খুবই অমানবিক। এটি গ্রামবাসীও বলছে যে এটি আসলে খুবই অমানবিক হয়ে গেছে যে এই প্রচণ্ড রোদ মাথায় রেখে 3 জন বাচ্চাকে আসলে এখানে রাখা। যদিও আসলে গ্রামবাসীরা বলছিল যে প্রথম দিকে একটি গাছের ছায়ায় তাদের রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিএসএফ সদস্যরা এসে তাদের সেখান থেকে উঠিয়ে দিয়ে এই রোদের মধ্যে একদম শূন্যরেখায় বসিয়ে রেখেছেন। এখন দেখার অপেক্ষা, পতাকা বৈঠক হইলে হয়তো এটার বিষয়ে পরবর্তীতে সর্বশেষ জানানো যাবে। তো এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে নওগাঁর সীমান্ত থেকে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। আমরা যুক্ত হচ্ছি দিনাজপুরে মোস্তাফিজের সাথে। মোস্তাফিজ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। দিনাজপুর সীমান্ত দিয়ে পুশিন যারা করেছে তাদের কোথায় রাখা হয়েছে এবং বিজিবি কোন অবস্থায় রয়েছে, কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, পতাকা বৈঠক হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। বনতারা জিলাবাড়ি সীমান্ত রয়েছে, সেই সীমান্তের আশেপাশে 4 জন কাছে করতে দেখেন স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে তারা তাদেরকে আটক করেন। স্থানীয় যারা আনসার সদস্যদের আছে তাদের হাতে তুলে তাদেরকে 8 নং শঙ্করপুর ইউনিয়ন পরিচিত তাদেরকে একটি রুমে রেখেছেন। আটক যারা খুবই 4 জনের মধ্যে একজন নারী রয়েছেন এবং অপর 3 জন রয়েছেন। তারা মূলত একই পরিবারের বলে আমরা জেনেছি। আটকদের মধ্যে আকুবর মোল্লা রয়েছেন এবং জানারা রয়েছেন। একই সাথে তার ছেলে রয়েছেন বরহান মোল্লা এবং তার যে আকুবর মোল্লা রয়েছে তার ভাই রয়েছে রমজান মোল্লা। এই 4 জনকে আটক করে বিজিবি এখন এই শঙ্করপুর ইউনিয়ন পরিষদের একটি রুমে তাদেরকে রেখেছেন। আমরা কথা বলেছি দিনাজপুর 29 বিজিবির যে অধিনায়ক রয়েছেন কর্নেল লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান, তিনি জানিয়েছেন যে আসলে এটি পুশিন তারা বলছেন। তারা বলছে যে এরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, তারা কোনো একটা সময় বাংলাদেশের এই প্রান্তে এসেছেন এবং এখান থেকে তারা বিভিন্ন অংশগুলোতে প্রবেশের চেষ্টা করেছেন। সর্বশেষ আজকে তারা এই শঙ্করপুর ইউনিয়নের যে বর্ডার বনতারা সেই সীমান্তে কিন্তু তারা এসেছিলেন এবং স্থানীয়রা ধরে তাদেরকে কিন্তু বিজিবির হাতে সোপর্দ করেছে। পরবর্তীতে দর্শক, আমাদেরকে সীমান্তে পুশিন ইস্যুতে জানাচ্ছিলেন সহকর্মীরা, নওগাঁ এবং দিনাজপুর থেকে যুক্ত ছিলেন তারা। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরে পুশিনের চেষ্টা বাড়িয়েছে বিএসএফ। দেশটির নাগরিকদের একটি অংশকেও ঠেলে দিচ্ছে বাংলাদেশে। রয়েছেন মিয়ানমারের রোহিঙ্গারাও। চলতি মাসে এমন প্রায় অর্ধশত পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজেপি এবং স্থানীয় গ্রামবাসী। গেল মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর হঠাৎ করে বাংলাদেশে পুশিন চেষ্টা তীব্র হয়। দেশটি ঘোষণা দিয়ে তাদের নাগরিকদের একটি অংশকে ভিনদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে যাচ্ছে। পুশিন ঠেকাতে সীমান্তের সব জেলায় টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, যাতে চলতি মাসে প্রায় অর্ধশত পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এর মধ্যে জুনের প্রথম 2 সপ্তাহে চেষ্টা হয় 30টির বেশি। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ,
লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, জয়পুরহাট, যশোর, সিলেট এবং নেত্রকোনায় সবচেয়ে বেশি পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ব্যর্থ করে দেয় বিজিবি। এর মধ্যে ঝিনাইদহে পিজন ভ্যান দিয়ে সরাসরি নথিহীন ব্যক্তিদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে 2025 সালের 7 মে থেকে চলতি বছরের 26 জানুয়ারি পর্যন্ত 2479 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে 120 থেকে 126 জন ভারতীয় নাগরিক রয়েছেন মিয়ানমারের রোহিঙ্গারাও। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। ডালিয়ানে বৈশ্বিক অর্থনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পর এবার চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ের পথে রয়েছেন প্রধানমন্ত্রী। সামনে বহুল প্রত্যাশিত শি জিনপিং তারেক রহমান শীর্ষক বৈঠক। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তা সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক। চীনের ডালিয়ানের কাজ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আকাশপথে নয়, যাচ্ছেন বুলেট ট্রেনে। বুধবার স্থানীয় সময় দুপুর 2টায় ডালিয়ান থেকে সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে যাত্রা শুরু করেন। এ সময় তাদের দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। 3.5 ঘন্টার ট্রেন যাত্রা শেষে তারা পৌঁছবেন বেইজিংয়ের শাওয়াং রেল স্টেশনে। এর আগে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। এতে মিলেছে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির আশা। 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ সহ এতে যোগ দেন 1700-র বেশি প্রতিনিধি। বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতি ও এর বিস্তৃত অর্থনৈতিক সুফলের মাধ্যমে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়টি ছিল এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয়। মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে নিজ বক্তব্যে একটি সবুজ, নিরাপদ পৃথিবীর স্বপ্নে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জলবায়ু রক্ষায় প্রয়োজন বিশ্বের সম্মিলিত প্রয়াস। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। চীনের ডালিয়ান সফর শেষে হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। দালিয়ান থেকে বেইজিংয়ের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার 4 দিনের এই চায়না সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে এবং তিনি চায়নার সময় সন্ধ্যা 6টা নাগাদ বেইজিংয়ে এসে পৌঁছাবেন, চীনের রাজধানীতে এসে পৌঁছাবেন এবং রাতে তিনি থাকবেন রাষ্ট্রীয় যে অতিথি ভবন চীনের, সেখানে থাকবেন। অর্থাৎ আগামীকাল থেকে তার চীন সফরের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। আগামীকাল তিনি এখানকার লি ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি এখানকার রাষ্ট্রীয় পরিষদের প্রিমিয়ার, তার সঙ্গে তার সাক্ষাৎ রয়েছে এবং আগামীকালকে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল থেকে তার যে সফর শুরু হবে বেইজিংয়ে, সেখানে বিনিয়োগ, বাণিজ্য এবং দুদেশের যে পারস্পরিক সহযোগিতা, সেই বিষয়গুলো প্রাধান্য পাবে এবং পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চায়নার যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে তাকে কিভাবে উন্নীত করা যায় সেই বিষয়গুলো প্রাধান্য পাবে। এরপরে শুক্রবার অর্থাৎ 26 তারিখ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সফরের মূল আকর্ষণ বলতে বলা যায় যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ, সেটি হতে যাচ্ছে এই সফরের মূল আকর্ষণ। সেখানে আসলে দুদেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, সহযোগিতা কিংবা প্রযুক্তিগত যে সম্পর্ক রয়েছে, বিশেষ করে তিস্তা এবং পদ্মা ব্যারেজ, এই দুটি প্রকল্প ঘিরে যে আলোচনা চলছিল, সেই প্রকল্পর ব্যাপারে, সেই প্রকল্প বাস্তবায়ন নিয়েও চীনের সঙ্গে বাংলাদেশের যে অবস্থান সেটি নিশ্চিত হবে আগামী পরশু দিনের যে বৈঠক তার মধ্য দিয়ে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলা যায় যে চীন সফরের যে মূল আনুষ্ঠানিকতা ছিল, দালিয়ান দিয়ে যদিও প্রধানমন্ত্রীর এই সফর শুরু হয়েছে, সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি আজকে বেইজিং আসছেন এবং বেইজিং থেকে মূলত তার যে সফরের মূল যে বার্তাগুলো তিনি এখানেই সেগুলো সারবেন। এবার অক্সিজেন লিকেজে 4 মাসের শিশু মৃত্যুর অভিযোগ রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে। তবে স্বজনদের এই অভিযোগ অস্বীকার করছেন চিকিৎসকেরা। এদিকে ঘটনার পর সব রোগীকে সরিয়ে দিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতাল। অভিযোগ উঠেছে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় মৃত্যু হয় 4 মাস বয়সী শিশু ফারিসের।
ঘটনার পরে কর্তব্যে অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয় শিশুটির পরিবার। আপনারা এখানে একটা দুর্ঘটনা, বাচ্চা মারা গেছে, আপনি স্টাফ একটাও স্বীকার করে নাই, বলতেছে কি বাচ্চা ক্রিটিক্যাল হয়েছে, এমন সময় বাস্ট হয়েছে। এটা কেন বলছেন? সিলিন্ডার বাস্ট হওয়ার পিছনে কারো হাত আছে? স্বজনদের অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণেই শিশু ফারিস মারা গেছে। দেখতে গেছে 4 জনে হাত পা লড়াছড়া করে, এই গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পরে মারা গেছে। বিকট শব্দ হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে, এনআইসিউ টেনআইসিউ সব গ্যাসে। আমার বাচ্চা মারা গেছে, আরো কয়েকটা আছে, ওরা ক্রিটিক্যাল অবস্থা আছে, ওরা উপরে নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছে। ফস করে একটা আওয়াজ হলো পরে আমি কি কে রে, এটা তো গ্যাসের আওয়াজ। এ সবাই বেরো বাচ্চা, আমার স্বামী গেছে বাচ্চা আনতে দৌড়াইয়া, তখন আমি বললাম কি বাচ্চা হলো অনেক তার তুর দিয়ে পেঁচানো। যদিও কর্তব্যরত চিকিৎসক বলছেন ভিন্ন কথা। দেখতেছি যে বাচ্চাটা কন্ডিশন ভালো হচ্ছে না, তো আমি ভিতর থেকে খালাকে বলি যে পেশেন্ট পার্টিকে দ্রুত ডাকেন, আমার ওনাদেরকে কাউন্সেলিং করতে হবে, বাচ্চার সম্বন্ধে জানাতে হবে যে হয়তো লাইফ সাপোর্ট পর্যন্ত বাচ্চা লাগবে এবং তারা এই সম্বন্ধে অবগত হচ্ছে কি হবে। ইন দ্য মেইন টাইম যখন উনি বের হবেন এনআইসিউ থেকে, সেই সময় এই বিকট শব্দটা হয়। ঘটনাটা একদমই কাঁচা। 4 মাস বয়সী শিশু ফারিস এর আগে হামে আক্রান্ত হলেও চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরে। পরে তার অবস্থার আবারও অবনতি হলে হাসপাতালটিতে ভর্তি করা হয়। অক্সিজেন সিলিন্ডার দুর্ঘটনার পর বাকি রোগীদের সরিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সাইপ্রাসে উচ্চশিক্ষায় গিয়ে লাশ হলেন নরসিংদীর শাহরিয়ার আহমেদ ইমন। নিখোঁজ হওয়ার 9 দিন পর উদ্ধার হয় তার মাটি চাপা মরদেহ। পরিবারের দাবি, মুক্তিপণ না পেয়ে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় এক বাংলাদেশিকে আটক করেছে সাইপ্রাসের পুলিশ। রায়পুরার লোচনপুর গ্রামের শাহরিয়ার আহমেদ ইমন উচ্চশিক্ষার স্বপ্নে 4 মাস আগে সাইপ্রাস যান তিনি। সেখানে নিখোঁজের 9 দিন পর গত 21 জুন মাটিচাপা অবস্থায় উদ্ধার হয় ইমনের মরদেহ। শোকস্তব্ধ পরিবার। আমরা কোনোদিন আমার বাবারা দেখতে পারবো না, এই কষ্ট আমি আর সহ্য পারছি না। আমরা তো কথাই কইতাম না, তো আমরা আতাই ফিতা নিয়ে মাটি দিতাই। স্বজনদের দাবি, গত 11 জুন রাতে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয় ইমন। পরের দিন তার মোবাইল থেকে আসে মেসেজ। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 35,000 ইউরো। নির্যাতন করে আমার বাগিনাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমরা কোনো টাকা পয়সার দরকার নেই, আমরা শুধু এই নাতির মৃত্যুর বদলে মৃত্যু চাই। ইমন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শাহিনবাবু নামের এক বাংলাদেশিকে আটক করেছে সাইপ্রাসের পুলিশ। চলছে তদন্ত। আমরা ব্যাংক বদলে আমরা টাকাটা কিভাবে দিব, কেমনে কি মেসেজটা আবার দেও, আবার মেসেজ দেওয়ার দেখে উত্তর আসে না। বাংলাদেশে যারা জড়িত আমরা চাই ওরাও ধরা পড়ুক, যে ওরাও পর্যাপ্ত শাস্তি পাক। আমার ভাইয়ের লাশের ব্যাপারে বলতেছি যে প্রায় অনেক দিন হয়েছে নিখোঁজ হয়েছে, তারা কোন সময় মারছে তাও আমরা সঠিক জানি না। তো আমরা চাইছি খুব দ্রুত আমার ভাইয়ের লাশটা যেন বাংলাদেশে পাঠানো হয়। সাইপ্রাসের ইউক্লেন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন ইমন। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী। শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র এবং আত্মসমর্পণ করা অপর 3 জনকে জামিন দিয়েছেন আদালত। সকালে বনানীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে। আমি তো বলতেছি যে আমাদের কাছে ওয়ারেন্ট আছে। গভীর রাতে নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করতে পুলিশের এই অভিযান। তবে সারা রাত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি পুলিশ। পরে সকাল 7:30 নাগাদ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাজিদুল ইসলাম শুভ্রকে। নিয়ে যাওয়া হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। তার কিছুক্ষণ পরেই থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় 1 নম্বর শ্রম আদালতে, যেখানে মামলার অন্য 3 জন আসামি করে আত্মসমর্পণ। আদালত একটা ফৌজদারি মামলা দায়ের করেন। সেই ফৌজদারি মামলার প্রেক্ষিতে প্রথমে সমন ইস্যু হয়, সমনের পর ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে মিস্টার সাজিদুল ইসলাম সাহেবকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করা হয়। গত বছরের মে মাসে আদালত বাদীর মামলার প্রায় 23 লাখ টাকা পাওনা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ে এই অর্থ পরিশোধ না করায় চলতি বছরের 3 মে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের শুনানি শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র ও আত্মসমর্পণ করা 3 জনের জামিন মঞ্জুর করেন। পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত ওনাদের জামিন মঞ্জুর করেছে। আর আমাদের সাবমিশন হচ্ছে, যেহেতু এটা মজুরি সংক্রান্ত একটা ম্যাটার, তো একটা আপোষের জন্য যেন এটা রায় হয় বা আদেশ হয়, এরকম একটা আমরা সাবমিশন রেখেছিলাম। আদালত এটা বিবেচনায় রেখেছে। এই মামলায় আরও 2 জন আসামি, একজন অসুস্থ, অপরজন দেশের বাইরে রয়েছেন। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনে রাজধানী মিরপুরে মুক্তার হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আবারও গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে মমতাজকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হক। আবেদনে বলা হয়, ঘটনার সাথে মামলার আসামি মমতাজের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, এজন্য তাকে গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন। মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা, তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরাও ছিলেন এবং তারা গ্রেপ্তারের বিরোধিতা করেন। বিজ্ঞত উভয়ের বক্তব্য শুনে এবং মামলার কেস ডকেট পর্যালোচনা করে এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখাইয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ রিটটি দায়ের করেন। এতে ট্রাইব্যুনাল আইনটির বিলুপ্তি চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের উদ্দেশ্যে বিশেষভাবে প্রণয়ন করা হয়েছিল। তাই ৭১-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের সাথে সাথে আইনটির কার্যকারিতা শেষ হয়েছে। জামায়াতপন্থী ১৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক বদরুদ্দোজা বাদল। সকালে হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রীয় পদে থেকে তারা কি ভূমিকা রেখেছে তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তিনি। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থী ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ১১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন। যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছে, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে ৪ মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা ৪ মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। মেট্রো রেলের গেটে ভিড়ের মধ্যে ফোন হাতিয়ে স্টেশন থেকে সটকে পড়া, সব মিলে ৫ মিনিটের মধ্যেই শেষ মোবাইল ফোন চুরির মিশন। রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশনে এটা এখন নিয়মিত চিত্র। ফোন চুরির পর আরও দুর্ভোগ শুরু হয় ভুক্তভোগীদের। কর্তৃপক্ষ দিতে চায় না সিসিটিভি ফুটেজ, আর থানাও নিতে চায় না অভিযোগ। সব মিলে অসহায় মেট্রো যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন মৌমিতা মৌ। ৭ জুন রাত ৮টা বেজে ৯ মিনিট। রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। হঠাৎ সেখানে শার্ট, প্যান্ট এবং পাঞ্জাবি পরা 2 মধ্যবয়স্কের আনাগোনা দেখা যায়। দুজনের মুখে মাস্ক ও মাথায় টুপি, যাদের নিয়ে খারাপ কিছু সন্দেহের কোনো অবকাশ নেই। মিনিট খানেকের মধ্যে আসলো ট্রেন। ওই 2 ব্যক্তি একজনকে টার্গেট করলেন। টার্গেটের যাতে কোনো সন্দেহ না হয় এজন্য তারা দাঁড়ালেন আলাদা লাইনে। টার্গেট যখনই গেটের ভেতরে ঢুকতে যাবে সেই মুহূর্তেই দৌড়ে গেট পাল্টে ফেলে সেই 2 জন। छु মেরে পকেট থেকে ফোন নিয়ে নেয় একজন, দিয়ে দেয় পেছনের জনকে। ফোন নিয়েই হাওয়া পাঞ্জাবি পরা চোর। আর প্রথম চোরটি গেটে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। এত কিছু করার মিনিট 2-এর মধ্যেই স্টেশন থেকে নেমে চলে যায় মোবাইল চোররা। আমি দৌড়িয়ে গিয়ে নিচে গেলাম, কন্ট্রোল রুমে গিয়ে বললাম যে এই ব্যাপার, আমাকে সিসিটিভি ফুটেজটা একটু দেখান। তো ওরা বললো যে না, আপনার জিডি করতে হবে, আদারওয়াইজ আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। ঘটনার পরপরই শুরু হয় আরেক ভোগান্তি। মেট্রো স্টেশনে অভিযোগ নিয়ে গেলে তারা কোনো সহায়তা করেনি। মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে অন্য কোনো ফুটেজ আর দেখালো না, একটা ফুটেজই দেখালো, বললো যে আজকে টাইম শেষ, আমাদের শিফটিং হবে। ফুটেজটা পেতে আমাদের সময় লেগেছে 1 সপ্তাহ। এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং দুঃখজনক ব্যাপার। ভুক্তভোগী সোহেল রানার মতো এমন ঘটনা এখন নিত্যদিনের।
ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যা, ভুক্তভোগী জানতে পারেন না ঘটনা কোথায় ঘটেছে, তাই থানাগুলো অভিযোগ নিতে চায় না। মেট্রো রেলের নিরাপত্তা দেখে এমআরটি পুলিশ, কিন্তু অভিযোগ দিতে হয় থানায়। তদন্ত নিয়েও বাধে দ্বন্দ্ব। এই যেমন সোহেল রানার ঘটনায় অভিযুক্তদের চেহারা স্পষ্ট হলেও এখনো আটক হয়নি কেউ। আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, আর ফোনটা বন্ধ আছে, ফোনটা ব্যবহার হইলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা উদ্ধারের চেষ্টা করব। এমআরটি পুলিশের তথ্য বলছে 2025 সালে মেট্রোর ভেতর হাতে নাতে ধরা পড়েছে 70 মোবাইল চোর। চুরির পর উদ্ধার হয়েছে 48টি মোবাইল ফোন, আর এবছর জুন পর্যন্ত আটক হয়েছে 43 চোর, উদ্ধার 29টি ফোন। এটা শুধু উদ্ধারের তথ্য, বাস্তবে চুরির সংখ্যা আরও অনেক। তাৎক্ষণিক যদি আমাদেরকে ফুটেজটা সরবরাহ করা হতো উইদাউট জিডি বা মামলা, তাহলে আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমরা অতটাই চাই না, কিন্তু আমরা তো সাথে সাথে যে প্রতিক্রিয়াটা এটা পাচ্ছি, ওটা যদি সহযোগিতা করতো তাহলে এটা সহজ হয়ে যেত। ঢাকায় নগর জীবনযাত্রার ধারণা পাল্টে দিয়েছে মেট্রো রেল। মানুষের কাছে সবচেয়ে নিরাপদ ও স্বস্তির বাহনও এটি। কিন্তু রোজকার মোবাইল চুরির ঘটনায় মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র, ধরলা সহ বেশ কয়েকটি নদ নদীতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচে নেমেছে, তবে আদিতমারি এবং কালীগঞ্জের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। ডুবে আছে ফসলের ক্ষেত, দেখা দিয়েছে গোখাদ্য সংকট, এতে বিপাকে পড়েছে মানুষ। অন্যদিকে ব্রহ্মপুত্র ধরলার পানি বাড়ছে, এতে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের প্লাবন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর। জুবাইর, আমাদেরকে জানাবেন যে নদ নদীর পানি বাড়ছে বিভিন্ন এলাকায়, আমরা জানতে পেরেছি। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোর কি অবস্থা? আমরা কিছুক্ষণ আগেই পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণের একটি বার্তা পেয়েছি, যেখানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসলে দুপুর 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে হিসাব, তাতে 3 সেন্টিমিটার তিস্তার পানি কমেছে। এছাড়া অন্যান্য নদীগুলোতে পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ধরলার তালুক শিমুলবাড়ি যে পয়েন্ট রয়েছে সেখানে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্রের 2টি পয়েন্ট চিলমারি এবং আরও একটি পয়েন্ট রয়েছে, সেখানেও পানি বৃদ্ধি পেয়েছে। তবে আসার খবর হলো তিস্তার পানি 3 সেন্টিমিটার কমেছে, যার ফলে কিন্তু এখন তিস্তার পারে বসবাসকারী নিম্নাঞ্চলের মানুষজন তারা কিন্তু অনেকটা আশাবাদী যে পানি দ্রুত কেটে গেলে তাদের নিম্নাঞ্চলে যে ফসল বা আবাদ রয়েছে সেগুলো অনেকটা রক্ষা পাবে। তবে পানি উন্নয়ন বোর্ড যে বন্যা সতর্কীকরণ বার্তা কিছুক্ষণ আগে আমাদেরকে দিয়ে তারা আরো একদিন পর্যন্ত এই পানি বৃদ্ধি সমতল থাকবে। ইতিমধ্যেই বন্যার পানি বৃদ্ধি হওয়াতে নদীর ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে বেশ কিছু জায়গাতে। বিশেষ করে আমি যদি জানিয়ে রাখছি, কুড়িগ্রামের উলিপুরের বজরা, উলিপুরের জলঙ্গার কুটি থেকে শুরু করে নাগেশ্বরী বেশ কয়েকটি অঞ্চলে এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে সেই অঞ্চলগুলোর মানুষজন খুবই কষ্টে জীবনযাপন করছেন। বিশেষ করে যারা ফসলি জমি নিম্নাঞ্চলে যাদের রয়েছে তারা কিন্তু অনেকটা কষ্ট এবং ভোগান্তিতে সময় পার করছেন। তারা যেমনটি প্রত্যাশা করছেন যে অতি দ্রুত সময়ে পানি যদি কমে যায়, অর্থাৎ ভূগান থেকে নেমে যায়, সেক্ষেত্রে তাদের এই ফসল রক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সেক্ষেত্রে তাদের এই ফসল রক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ফসলের গোড়া পচে গিয়ে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বড় ধরনের একটা ক্ষতির শিকার হতে পারেন এখানকার নিম্নাঞ্চলের চাষাবাদকারী যে সকল কৃষক রয়েছেন তারা। জানিয়ে রেখে কুড়িগ্রামের 460টির মতো চরাঞ্চল রয়েছে, যাদের অধিকাংশগুলোতেই এখন কিন্তু একটা সংকটের মধ্য দিয়েই সময় পার করছেন, এবং সেই চরবাসী যেমনটি প্রত্যাশা করছেন যে দ্রুত এই পানি কমে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আরও একদিন প্রতি পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, এবং তারপরের 2 দিন কিন্তু এই পানি বৃদ্ধি সমতল থাকবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের পানি বৃদ্ধির সর্বশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ। অ্যাডিসের লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিম। এই অভিযানে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ মোকাবিলায় গুলশানে চালানো হয় অভিযান। এ সময় সেখানকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে পাওয়া যায় লার্ভা। পরে চয়েস রেস্টুরেন্টকে করা হয় জরিমানা।
ডেঙ্গু মোকাবেলায় লার্ভা এবং এর উৎস ধ্বংসের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এডিস মশার উৎপত্তিস্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং দেশব্যাপী আমরা দিক নির্দেশনা মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় দিয়েছেন। 2027 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর আজিমপুরে এক মতবিনিময় সভায় একথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেছেন, আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি এবং সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে কেউ জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, 2022 সাল থেকে যেসব শিক্ষক এবং কর্মচারী অবসর ভাতা পাননি তাদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে দেয়া শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যেই আমরা চাচ্ছি নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। 2027 এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের ভোগান্তি, তদবির এবং দুর্নীতি কমাতে এর দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। তবে নতুন এই ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অন্তত 4 লাখ। তাদের বদলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৎপর একটি শক্তিশালী সিন্ডিকেট। এই বদলির জন্য শিক্ষকদের ছুটতে হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে। সেখানে শুধু হয়রানি নয়, তদবির দুর্নীতির অভিযোগও বেশ পুরনো। দীর্ঘদিনের এই ভোগান্তি জটিলতা কমাতে বদলি প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের হাতে দিচ্ছে সরকার। খসড়া নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশনে হবে পৃথক কমিটি। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন স্থানীয় 2 জন গণ্যমান্য ব্যক্তি। তবে বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। প্রশ্ন হলো গণ্যমান্য ব্যক্তি কারা, এখন এই তাদের ক্রাইটেরিয়া কি, তাদেরকে পিক করবে কারা, তাদের পারফরমেন্স কেমন হবে, তো তারা কি সত্যিকার অর্থে কি তারা তাদের দায়িত্বটা পালন করবেন। আবার যারা এখানে এই থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা অফিসার আছেন, তারা সৎ কিনা, হ্যাঁ, তারা দক্ষ কিনা, তারা ডেডিকেটেড কিনা, তাদের সেই গার্ডস আছে কিনা। পুরো জিনিসটা যদি একটা ডিজাইনের মধ্যে না আনি আমরা, তাহলে এখন যেভাবে হচ্ছে নতুন নিয়মও ভালো কোনো ফল আসবে না। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছেন, অনিয়ম রোধে নতুন যে নীতিমালা হচ্ছে তা অস্থায়ী। স্থায়ী সমাধানে নেওয়া হবে ভিন্ন উদ্যোগ, আর পুরো প্রক্রিয়া থাকবে মন্ত্রণালয়ের নজরদারিতেই। আমার কাঠামোর বাইরে যে ইউএনও বা ডিসি বা অন্য কেউ ডিসাইড করবে আমার মন্ত্রণালয়ের অধীনে কর্মরত একজন টিচারের বদলি কোথায় হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমি পার্টিকুলারলি আই এম নট হ্যাপি। আমার সেন্ট্রাল মনিটরিং এদের উপরে এত শক্তিশালী না যে তাদের করা প্র্যাকটিসেস আমি ইমিডিয়েটলি থামাতে সক্ষম হতে পারি। পার্মানেন্ট সলিউশন যেটা হবে, যেটাই হোক, সেটা শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে, অন্য কারোর অধীনে হবে না। কিন্তু সেটা হলো পার্মানেন্ট সলিউশন, এটা টেম্পোরারি সলিউশন। বদলির যে নতুন নীতিমালা হাতে নিয়েছে সরকার, এতে শিক্ষকদের ভোগান্তি কমার কথা বলা হলেও তা নির্ভর করছে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতার উপর। কিন্তু স্থানীয় প্রশাসন কতটা স্বচ্ছতার সাথে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এখন সেটি দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। 27 জুনের মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ এবং গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন না হলে 28 জুন সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
সেই সঙ্গে সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছে গ্রাহক ফোরাম। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সৎ ও দক্ষ লোক দিয়ে পর্ষদ পুনর্গঠন সহ 7 দফা দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গ্রাহক ফোরাম জানায়, ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনে যে সময় নেওয়া হচ্ছে এতে বোঝা যায় বাংলাদেশ ব্যাংক যোগ্য লোক খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে যাদের হাত দিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে বোর্ডে বসানোর দাবি জানানো হয়। যারা সৎ এবং যোগ্য তাদের কাছে ইসলামী ব্যাংকের পরিচালনা ফিরিয়ে দিতে হবে। ইসলামী ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক ছিলেন, বিভিন্ন সময়ে যারা শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পরিষদে সদস্য ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের কাছে এই মালিকানা ফেরত দিতে হবে। চলতি সপ্তাহে দাবি আদায় না হলে সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকা সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন গ্রাহক ফোরাম। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল গ্রাহকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলমান থাকবে। আগামী দিনে সকল কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক বন্ধুসহ গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করবেন। ব্যাংকের গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে ব্যাংক লুটেরাদের বিচার, পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ ও ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবি উত্থাপন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।